আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে এখন শাহ আলম, মীর শাহে আলম, এই নামটি বেশ আলোচিত, অনেকের কাছে বিতর্কিত। অনেকে খুঁজে পাচ্ছেন না যে এই ভদ্রলোক কোথায় ছিলেন। হঠাৎ করে তিনি পূর্ব দিগন্তে একেবারে যেভাবে সূর্য ওঠে, রক্তলাল রক্তলাল রক্তলাল, ঠিক তদ্রূপ বাংলাদেশের ক্ষমতার পূর্ব আকাশে হঠাৎ করে একটি বিশাল সূর্যের আবির্ভাব হয়েছে। বগুড়ার সওয়াল, বগুড়ার সন্তান মীর শাহে আলম। তার পদপদবী যদিও একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার, কিন্তু অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে তার ক্ষমতা প্রধানমন্ত্রীর চেয়ে বেশি না, বরং প্রধানমন্ত্রীর চাইতে কম নয়, প্রধানমন্ত্রীর চেয়ে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে প্রধানমন্ত্রীর চাইতে বেশি। কারণটা কি? একটু এলোমেলো হয়ে গেল। তো কারণটা হলো যে প্রধানমন্ত্রী শাহ আলম সাহেবের কথা শুনেন এবং প্রধানমন্ত্রী শাহ আলম সাহেবকে যতটা কাছে ডাকেন, যতটা আপন মনে করেন, যতটা যাকে বলা হয় তাকে প্রয়োজন মনে করেন, তার সান্নিধ্য কামনা করেন, তার পরামর্শ নেন, সেক্ষেত্রে মন্ত্রণালয় চালাতে গিয়ে বা অন্য কাজকর্ম করতে গিয়ে জনাব শাহে আলমকে প্রধানমন্ত্রীর পরামর্শ দিতে হয়, তোয়াজ করতে হয়, তদবির করতে হয়। এই ধরনের বদনাম বাংলাদেশে কেউ দিতে পারবেন না। এই যে তিনি তার এলাকাতে যে কর্মকাণ্ডগুলো করে চলেছেন, তার মন্ত্রণালয়ে যে কর্মকাণ্ডগুলো করে চলছেন, আপনার কি মনে হয় এই বিষয়গুলো তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে করেছেন? প্রশ্নই আসে না। তিনি স্বাধীন, সার্বভৌম এবং একক কর্তৃত্বে যেভাবে সম্রাট শাহ আলম, দ্বিতীয় শাহ আলম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম যেভাবে সিদ্ধান্ত নিতেন, ঠিক উনি ওইভাবে আসলে সিদ্ধান্ত নিয়েছেন। আবার শোনা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী বহু গুরুত্বপূর্ণ দলীয় বিষয়, মন্ত্রণালয়ের বিষয়, তার যেটা কিচেন ক্যাবিনেট আছে, এই কিচেন ক্যাবিনেটের আমির, মানে আমিরদের আমির যিনি, তিনি হলেন জনাব শাহে আলম, মীর শাহে আলম। তো তাকে নিয়ে যারা সমালোচনা করছেন, না বুঝে করছেন, তার ভিত্তি কত নিচে, তার শিকড় কত গভীরে, এবং তার যে ব্যাপ্তি, বটবৃক্ষ হিসেবে তার যে ব্যাপ্তি, এটা যে কত বড়, ঠিক যারা সমালোচনা করছে তারা পিঁপড়া প্রকৃতির মানুষ। সেই পিঁপড়ার দৃশ্য দিয়ে বা পিঁপড়ার দৃষ্টি দিয়ে, দৃষ্টিকোণ দিয়ে কোন অবস্থায় একটা বটবৃক্ষকে তার পক্ষে মূল্যায়ন করা সম্ভব নয়। ঠিক সেইভাবে মীর শাহে আলম, তাকে মূল্যায়ন করার মতো ক্ষমতা কোনো অবস্থাতেই তার যারা সমালোচক তাদের নেই। এখানে বুঝতে হবে তার নামটি, এই যে মীর শাহে আলম, এই নামটির মহত্বই তাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। প্রথমত তিনি মীর বংশের ছেলে, দ্বিতীয়ত শাহে আলম, শাহ মানে বাদশাহ, মানে শাহ এ আলম, এবং নির্দিষ্ট একটি যাকে বলা হয় রাষ্ট্রের বাদশাহ। তো শাহ অত বাদশাহ, শাহে আলম, আলম বলে যে জিনিসটি বোঝায় সেটা হলো দুনিয়া। আলম মানে এটা একক বাংলাদেশ নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে সারা দুনিয়া, এই সারা দুনিয়াকে আরবিতে বলা হয় আলম। তো এই যে আলম শব্দ, শাহে আলম মানে দুনিয়ার বাদশাহ। সেই দুনিয়ার বাদশাহ, আল্লাহ যাকে দুনিয়ার বাদশাহ বানিয়েছেন, তার বাবা মা যেখানে নাম দিয়েছেন দুনিয়ার বাদশাহ, যেখানে প্রধানমন্ত্রী তাকে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী বানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে তাকে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছেন, সেখানে পিঁপড়া প্রকৃতির মানুষ, তারা তাকে নিয়ে সমালোচনা করছে। মেজাজটা কেমন লাগে? উনি বড় মানুষ বলে সহ্য করছেন, ছোট ছোট মানুষ হলে পিঁপড়া পাড়িয়ে মারিয়ে ফেলতো। আপনারা সেই কাহিনী জানেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাম, তাকে একটা পিঁপড়া কামড় দিয়েছিল, সে মানে
মানে পা দিয়ে অনেকগুলো পিঁপড়া মেরে ফেলেছিলেন। রাজা বাদশাদের মানে চরিত্রটা এরকম হয়, যেখানে স্বয়ং নবী রাসূল তারাও তাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি। তো সেক্ষেত্রে এই যে শাহে আলম, তিনি নিজে নন, তার যারা সমালোচনা করেছে এরকম একজন সাংবাদিক, তাও আবার স্থানীয় সাংবাদিক, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এটা নিয়ে আবার মানুষজন সমালোচনা করছে। তো এই বিষয়গুলো কোনো অবস্থাতেই মানে কাম্য নয়। কাম্য নয় কারণ যে আগে আপনি একজনের সাথে লড়াই করবেন, আগে তো তাকে বুঝতে হবে হু ইজ হি, তার মৌলিকত্ব কি, তার ক্ষমতা কি, তার প্রভাব কি, তার প্রতিপত্তি কি। এটা না বুঝে আপনি লড়াই করতে গেলে আপনার হাত পা ভেঙে দেওয়া হবে, আপনি মরে যাবেন, আপনি ছেঁচা খাবেন, আপনি ডলা খাবেন, আদারওয়াইজ আপনি ইউ ক্যানট সার্ভাইভ। এই যে একজন দুনিয়ার বাদশাহ শাহে আলম, এই নামে আপনি কোনো দেখবেন যে যারাই যেখানে গেছে এই নামের মহত্বই অনেক। সারা পৃথিবীতে দেখবেন যাদের নাম শাহে আলম, ইভেন শাহার কথা বাদ দেন, শুধু আলম, আপনি দেখবেন যে আলম নামে কোনো ভিক্ষুক নেই। আলম নামে আপনি কোনো ভিক্ষুক খুঁজে পাবেন না। যারা আছে সবাই ভালো পর্যায়ে আছে, স্ব পেশায় খুব ভালো আছে। অতীতে আপনি এই পাক ভারত উপমহাদেশে অনেক লোক পাবেন যারা বড় বড় সম্রাট হয়েছেন, রাজা হয়েছেন, মহারাজা হয়েছেন, যার নাম ছিল শাহে আলম। আপনি দেখেন এই সময় বাংলাদেশের সবচেয়ে বড় ধনীকে আহমদ আকবর সুবহান, বসুন্ধরা মালিক, তার ডাকনাম কি? শাহ আলম। আচ্ছা, এরপর আপনি যদি এই বগুড়ার আরেক সন্তান আছে হিরো আলম, সবাই খুব তুচ্ছ-তাচ্ছিল্য করছে। এখন আপনি দেখেন হিরো আলম এমপি নির্বাচন করেছেন, এবং বিএনপি বা জামাত বা কারা তাকে প্রমোট করেছে আই ডোন্ট নো, কিন্তু আওয়ামী লীগের জন্য তিনি ছিলেন একটি মূর্তিমান আতঙ্ক। তিনি গুলশানে দাঁড়িয়েছেন, এই যে তারেক রহমান সাহেব যে সিটে দাঁড়িয়েছেন এই সিটে তিনি দাঁড়িয়েছেন, এবং মোহাম্মদে আরাফাত জয়ের বন্ধু তার জীবনকে তেনা তেনা করে দিয়েছেন, এবং সেই মোহাম্মদে আরাফাত তার মেজাজ ঠিক রাখতে না পেরে সেই হিরো আলমকে তার গায়ে যখন পিটুনি দেওয়া হলো, তাকে মারা হলো, সেটি নিয়ে সারা দুনিয়া মানে যাকে বলা হয় তছনছ হয়ে গেল। আওয়ামী লীগকে বিব্রতকর অবস্থায় ফেলে দিল। সে একবার রবীন্দ্রসঙ্গীত গাইল, সেই রবীন্দ্রসঙ্গীতের সুর হয়নি, এই জন্য অতি আতেলপনা দেখাতে গিয়ে ডিবি হারুন তাকে গ্রেপ্তার করে আনলো। পরে ডিবি হারুন তার কাছে মাপ চাইতে বাধ্য হলো। দিস ইজ আলম, দিস ইজ হিরো আলম। আপনারা বাংলাদেশে একসময় দেখবেন সবচেয়ে মানে গরিব মানুষের, সাধারণ মানুষের একটা প্রিয় সাবান ছিল আলমের পচা সাবান, মনে আছে? আলমের পচা সাবান। এবং সেই যে আলম, জুড়াইন বাড়ি, যদিও ভদ্রলোক মারা গেছেন খুব নির্মমভাবে, কিন্তু আল্লাহ তাকে এত বরকত দিয়েছিল, ওই জুড়ান এলাকাতে তার সাথে বড় কোনো ধনী ব্যক্তি ছিল না। একেবারে সাধারণ অবস্থা থেকে শুধুমাত্র এই আলম নামের গুণে তিনি ওই আমলে শত শত, আর বর্তমান আমলে তার টাকা মূল্যায়ন করলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন শুধুমাত্র নামের বরকতে। তো সেখানে একে তো আলম, তার উপর আবার শাহে আলম, তার উপরে আবার মীর বংশ, তার উপরে আবার প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু, তার উপর প্রতিমন্ত্রী, তার উপর পাওয়ারফুল মন্ত্রী, তার উপর কিচেন ক্যাবিনেটের সদস্য, সব মিলিয়ে এই যে বাংলাদেশের ক্ষমতার আকাশে যে নতুন সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল, এটাকে সেলুট জানাতে হবে, আহ্বান করতে হবে, অভ্যর্থনা জানাতে হবে, এর কাছ থেকে শিক্ষা নিতে হবে কি করে বড় হতে হয়, এর সংস্পর্শের সোহবত আপনাকে পেতে হবে। যদি আপনার সুযোগ থাকে এর সঙ্গে হ্যান্ডশেক করবেন, সালাম করবেন, এর জুতো টানবেন, কোলাকুলি করবেন, যদি আপনার যতটুকু আপনি যেতে পারেন। কাছাকাছি যেতে পারলে ভালো, না যেতে পারলে দূর থেকে সালাম দিবেন, তার জন্য দোয়া করবেন। আর যদি খুব ঘনিষ্ঠ হতে পারেন, তার কপালে চুম্বন করবেন, হাতে চুম্বন করবেন, পায়ে চুম্বন করবেন, বরকত হবে, আপনিও একজন লোক হতে পারবেন। কিন্তু আপনি যদি তাকে ঈর্ষা করেন, মানে তাকে যদি সমালোচনা করেন, আপনি হবে না। আমি জাস্ট একটা বড় গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করতাম একটা সময়, অনেক আগে, 80-র দশকে। তো 80-র দশকে আমি চাকরি করতাম। তো সেই সময় ভদ্রলোক বনানীতে একটা বাড়ি করলেন, সেই ব্যবসায়ী, অনেক বড় বাড়ি। তো ওই আমলে 80-র দশকে সে ছাদের উপর সুইমিং পুল ওইরকম মানে
বনানীতে সবচেয়ে লাক্সারি বাড়ি, 80-র দশকের। এরশাদের খুব ঘনিষ্ঠজন ছিলেন সেই ব্যবসায়ী। তা আমার সেদিন নাইট ডিউটি ছিল। তো নাইট ডিউটি থাকার পর রাতে 3টার সময় সেই ব্যবসায়ী অফিসে ছিলেন। এসে দেখলেন যে আমি খুব মনোযোগ সহকারে কাজ করছি। তিনি বললেন যে বাবা, তুমি কাজ করতেছো, আর দরকার নেই, আবার কালকে ডিউটি করো, এত রাত পর্যন্ত 3টা পর্যন্ত কাজ করছো, চলো তোমাকে বাসায় নামিয়ে দেই। তিনি এই কাজটি করতেন, মাঝে মধ্যে ওনার গাড়িতে করে নিয়ে যেতেন এবং সেই গাড়িতে উনি ধানমন্ডিতে থাকতেন, আর আমরা যে এলাকায় থাকতাম আমাকে মাঝে মধ্যে নামিয়ে দিতেন, খুব স্নেহ করতেন। হঠাৎ করে এই যে নাবিস্কো এলাকাতে ওনার অফিস, ওখান থেকে মহাখালী পার হয়ে ওই মহাখালীতে টার্ন নেবেন। ওই সময় মহাখালীর ওখানে একটা ব্রিজ ছিল, ছোট একটা ব্রিজ ছিল, এখন সেটা নেই। ব্রিজের ওখানে ওঠার সময় তিনি হঠাৎ করে বললেন যে বাবা, আমি যে বনানীতে বাড়ি করেছি তুমি এটা জানো? আমি বললাম হ্যাঁ স্যার জানি। দেখেছো? না। তো উনি বলে চলো তোমাকে দেখাই নিয়ে আসি। আমি কি ইন্না লিল্লাহ, কি অবস্থা! না পারি বলতে, না পারি সহ্য করতে, উনি সেই আমাকে নিয়ে গেলেন সেই বাড়ি দেখানোর জন্য। এবং আমার সঙ্গে সিলেটে যে মরহুম বদরুদ্দিন কামরান, তখন কামরান সাহেব মানে একটা পত্রিকার সিলেটের প্রতিনিধি, সিলেট প্রতিনিধি বদরুদ্দিন কামরান। তো সেই কামরান সাহেব আমার সাথে বসা, তো আমরা দুজনে গেলাম। এরপর উনি সেই রাত্রি 1.5 ঘন্টা বসে বসে আমাকে সেই বাড়ি দেখালেন, সবাইকে, কামরান সাহেবকে দেখালেন। যখন বাড়ি থেকে বেরোলাম তখন ফজরে আজান দিয়ে ফেলছে। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে বাবা, কেমন দেখলাম বাড়ি? এত মেজাজ গরম হয়েছে, ক্লান্ত, বিধ্বস্ত। আমি আগে বললাম যে স্যার, জীবনে এরকম বাড়ি আর কখনো দেখিনি, আর বোধহয় আগামীতে দেখা হবে না। তুমি বললেন যে বাবা, তোমার এই কথাটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। প্রশংসা যদি করতে হয় কাউকে এভাবেই করতে হয়। আমি বললাম স্যার কেমন 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 বলেন তো। তো বললো যে দেখো, আমার খুব শখ হয়, এত কষ্ট করে এটা বাড়ি করেছি, কিন্তু আমি কাউকে দেখাই না। আমি বললাম কেন? তো বলছেন যে দেখাই নেই কারণে যে লোকজন হিংসে করে, তারা এই বাড়ি দেখে আলহামদুলিল্লাহ না বলে নিজের জন্য দোয়া করতে পারে যে আল্লাহ, এই ভদ্রলোকের এরকম একটা বাড়ি করার সুযোগ দিয়েছ, আমাকে এরকম একটা সুযোগ দাও। তো তা না করে বলে যে শালায় টাকা পেলে কই, এই জন্য আমি কাউকে দেখাই না। বাবা, তুমি কত সুন্দর করে বললা, তোমাকে আমি আর একদিন বাড়ি দেখাতে নিয়ে আসবো। তো এই যে আমার জীবনের এই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই আমি মনে করি যে যারা শালম সাহেবের সমালোচনা করছেন, আচ্ছা একবার বলেন তো, আপনারা কি কয়জন এই শালম সাহেবের মতো হতে চান না? কয়জন এই ইউনিয়নের নাম পাল্টে আপনার প্রিয়জন, স্ত্রী, সন্তান নিজের নামে দিতে চান না, যদি সুযোগ থাকে? আপনারা কয়জন এই যে শালম সাহেবের মতো কর্তৃত্ব এবং ক্ষমতা দেখাতে চান না, যদি ক্ষমতা আপনার থাকতো, বা কোনোদিন যদি ক্ষমতা হয়েছে আপনার ক্ষমতা দেখান না? কাজেই এই যে মীর শাহে আলম, এ কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নন, আমাদের সমাজেরই এক দুরন্ত প্রতিচ্ছবি। আমাদের যে চরিত্র, চিন্তা চেতনা, মন মানসিকতার একটি জলজ্যান্ত পোর্ট্রেট, জীবন্ত পোর্ট্রেট। কাজেই আমি তার সমালোচনা না করে আমি আমার নিজের দিকে তাকাতে চাচ্ছি। যদি তার কোনো আচরণ খারাপ লাগে, আমি সবার আগে বলবো যে আল্লাহ, এই ধরনের আচরণ যেন আমার মধ্যে না দেখা দেয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।